আজকের নাটক আকাশ বাসর। মূল রচনা হেনরিক ইবসেন, বেতার রূপ মাহমুদ হাসান, প্রযোজনা আব্দুল মালেক খান। নাট্যানুষ্ঠান আকাশ বাসর। হ্যালো, জি ওয়াহিদ বিল্ডার্স। জি না, ওয়াহিদ সাহেব এখনো অফিসে আসেননি। আমি আমি ইনায়েত, তার একজন কর্মচারী। জি বলবো, অবশ্যই বলবো। কর্মচারী না, অসহ্য, আর পারছি না। শরীরটা কি আজ বেশি খারাপ লাগছে মামা? রোজই তো খারাপ হচ্ছে, খারাপের শেষ থেকে এসে গেছে সিনাত। তুমি তুমি বরং বাড়ি চলে যাও আব্বা, একটু ঘুমোলে বোধহয় ভালো বোধ করবে। আমি আমি ঘুমোতে যাব শফিক? আমাকে তোমরা এখান থেকে তাড়াতে চাও না? মামা কি যে বলেন, না হয় বাগানে গিয়ে একটু বেরিয়ে আসুন, ভালো লাগবে। তাই চলো আব্বা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। না, ওয়াহিদ আসার আগে এক পাও আমি এখান থেকে নড়ছি না। ওর সঙ্গে আজ আমাকে একটা বোঝাপড়া করতেই হবে। আর কিছুদিন দেরি করলে ভালো হতো না মামা? হ্যাঁ আব্বা, তুমি আর একটু অপেক্ষা করো। অপেক্ষা করার সময় আর আমার নেই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ওয়াহিদ সাহেবকে বলার আগে তার স্ত্রীকে একবার বলে দেখলে। হারগিজকে আমি বলেছি, কোনো কাজ হয়নি। ওই উনি আসছেন। আমি ওর ঘরে যাই। ওরা চলে গেছে জিনাত? না, তোমার হাতে ওটা কি? কালকে সেই হিসেবটা তাড়াতাড়িতে ভুল করে ফেলেছিলাম, আজ সেটা। কই দেখি। এখনো আমার সামনে তোমার সংকোচ গেল না জিনাত? চুপ, ওরা শুনতে পাবে। শফিক, জি, আমাকে ডাকছিলেন? আমার কাছে কেউ এসেছিল নাকি? জি, খন্দকার সাহেব তার বাড়িটার কথা বলতে এসেছিলেন। ও, তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে বলো। বাড়িটার প্ল্যানই তো আমি এখনো ঠিক করিনি। উনি বলছিলেন প্ল্যানটা একটু তাড়াতাড়ি করে ফেলতে। ওরা সবাই তো তাই বলে। নতুন বাড়িতে ওঠার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছেন। আর নতুন কথা কি, যা পায় তাতেই ওরা সন্তুষ্ট। কিন্তু তা দিয়ে আমি সন্তুষ্ট হতে পারি না। শুধু টাকার জন্য আমি কাজ করি না শফিক। আমার বাড়ি, আমার সৃষ্টি, আমার শিল্প কারুর গরজ মতো সে মেনে চলে না। খন্দকার সাহেবকে তুমি অন্য কোথাও দেখতে বলো। এমন একটা কাজ আপনি হাতছাড়া করবেন? শিল্পের প্রয়োজনে আমি সব কিছু করতে পারি। কিন্তু শফিক, একটা কথা আমি একবারই বলি। তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি ওয়াহিদ? নিশ্চয়ই। আব্বা, তুমি এখান থেকে চাও শফিক? জিনাত, তুমিও চাও তো মা? মামা, আহ, যা বলছি তাই করো, চাও। আমি আমি চাই না ছেলেমেয়েরা জানতে পারুক আমি কত অসুস্থ। কদিন থেকে সত্যি আপনাকে খুব বেশি অসুস্থ দেখাচ্ছে। ফাটার টান যেভাবে চলেছে তাতে টিকে থাকা আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি বসুন না। ঠিক আছে, এখানেই বসুন। ওয়াহিদ, আমি তোমাকে কি বলতে চাই আমার বিশ্বাস তুমি তা আন্দাজ করতে পারছো। শফিকের কথাই আমি তোমাকে বলতে চাইছি। ওকে নিয়ে আমার চিন্তা। আপনার চিন্তার কি আছে? ওর যতদিন খুশি ও ততদিন আমার এখানে থাকতে পারে। কিন্তু সেটাই তো চায় না। কেন? আমার তো মনে হয় ও এখানে বেশ ভালো টাকাই পাচ্ছে। আর তা যদি ও আরো কিছু চায় তা আমাকে বললেই তো পারে। ওয়াহিদ, টাকার কথা নয়, সব ব্যাপারে টাকাটা যে বড় নয় ওয়াহিদ। তুমি কি মনে করো না ওর নিজের কিছু করার মতো সময় হয়েছে? নিজের কিছু করার মতো প্রতিভা ওর আছে? আমারও এতদিন সেই সন্দেহ ছিল, হয়তো নেই। কেননা আছে এ কথা তুমি কোনো দিন বলনি। আমি
আমি এখন জেনেছি ওর মধ্যে এমন কিছু আছে। কিন্তু কিন্তু ও যে এখনো শেখেই নে কিছু, মানে ভালো করে শেখেই নি, কেবল ড্রয়িংটা ছাড়া। আমার কাছ থেকে তুমি যখন চলে গিয়েছিলে তখন তুমিও এর বেশি কিছু জানতে না ওয়াহিদ। কিন্তু তাতে তো নিজের হাতে কাজ নিয়ে তোমার কোনো অসুবিধা হয়নি। সেই অবস্থাতেই তো আমার হাত থেকে তুমি সমস্ত হাল কেড়ে নিলে, শুধু আমার হাত থেকে নয়, আর অনেকের হাত থেকে। দেখুন, আপনি তো জানেন হাওয়া আমার অনুকূলে ছিল। ঠিকই বলেছ, সব কিছু তোমার অনুকূলে ছিল। কিন্তু কিন্তু ওয়াহিদ, তুমি কি আমাকে কবরেও নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকতে দেবে না? সেখানে যাবার আগে আমি যে দেখে যেতে চাই শফিক নিজের পায়ে দাঁড়িয়েছে, আর আর সেই সঙ্গে ওদের বিয়েটাও। কি জিনাত বিয়ে করতে চায়? চাইবে না কেন? কিন্তু ও মেয়ে, বলতে পারে না। শফিক তো রোজই বলছে। তুমি ওকে ছেড়ে দাও ওয়াহিদ। আমি কি ওকে আটকে রেখেছি নাকি যে আমি না ছাড়লেও যেতে পারবে না? তুমি জিনাতকে আটকে রেখেছ, আর তুমি ভালো করেই জানো ওকে ছেড়ে শফিক যেতে পারবে না। আপনার কথা শেষ হয়েছে? না, তুমি বলেছিলে শফিকের প্রতিভা নেই। পরীক্ষা করে একবার দেখাই যাক না তোমার কথাটা কতখানি সত্যি। খন্দকার সাহেবের বাড়িটা ওকে করতে দাও। মোটামুটি একটা খসড়া তো করেই রেখেছে। ও আমি দেখেছি তো, কিচ্ছু হয়নি। আর আর তাছাড়া টাকাও তো ওরা ভালো দেবে না। টাকার কথা তুলে তোমার মনকে তুমি লুকোতে চেও না ওয়াহিদ। আসলে তুমি চাও না যে ও নিজের হাতে কাজ করুক, কারণ কারণ তুমি জানো তা করলে ও তোমাকে ডিঙিয়ে যাবে, যেমন একদিন তুমি আমাকে ডিঙিয়ে গিয়েছিলে। এনায়েত সাহেব, হ্যাঁ ওয়াহিদ, আমি জানি, আমি সবই বুঝতে পারি। তুমি ভয় পাও। ভয়? ইয়েস, ভয়। তুমি ভীতু। ভাবছো যে সিংহাসনে অধিকার আজ একচ্ছত্র, যে সাম্রাজ্য আজ তোমার করতলগত, ভাবছো ভাবছো যে আর কেউ নিজের পায়ে দাঁড়ালে টলমল করে উঠবে তার ভিত। এটা তোমার পেশাগত দুর্বলতা। ড্যাম ইট! এই পেশা শব্দটাকে আমি ঘৃণা করি। পেশা নয়, আপনি জানেন বাড়ি নির্মাণ আমার নেশা, একজন শিল্পীর নেশা। আমার নির্মাণের ভেতরে মাথা উঁচু করে দাঁড়ায় আমারই সৃষ্টি, আমারই স্বপ্ন। কিন্তু ভবিষ্যতের শিল্পীর স্বপ্নকে তুমি বানচাল করে দিতে পারো না। প্লিজ প্লিজ প্লিজ, আপনি এখন আসুন। না, আমি আমি আজ শেষ কথাটা শুনে যেতে চাই। এনায়েত সাহেব, বলবো বলবো আপনি আপনি অসুস্থ, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন। শফিক, জি, চলো আব্বা, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ওয়াহিদ, ওয়াহিদ, আমি আমি যাচ্ছি ওয়াহিদ। জি। আমিও আসবো। তুমি থাকো জিনাত, আমি আব্বাকে পৌঁছে দিয়ে ফিরে আসছি। আমাকে কি কোনো ডিকটেশন নিতে হবে? না জিনাত, জি। কাছে এসো, আরো কাছে। শফিককে তুমি বিয়ে করতে চাও? 4 বছর ধরে বিয়ে আমাদের ঠিক হয়ে আছে। সুতরাং বিয়ে তোমাদের হওয়া উচিত। মামার ইচ্ছে, আমি হয়তো না বলতে পারবো না। আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো, শফিক তোমার মনের কতখানি জায়গা জুড়ে আছে? সব জায়গা জুড়ে ছিল আপনার সঙ্গে দেখা হওয়ার আগে। তাকে তুমি সরাতে পেরেছো? আপনি তো জানেন আমার আমার সমস্ত জগৎ ঘিরে এমন একজনই রয়েছে, আর আর কেউ সেখানে ঢুকতে পারবে না, কোনো দিন না। জিনাত, এ সত্ত্বেও তো আমাকে ছেড়ে যেতে চাইছো? না না, আমি চাইবো কেন? আর শফিক চলে গেলেও তো আমরা একসঙ্গে থাকতে পারি। না না, তা হয় না জিনাত। নিজের হাতে কাজ শুরু করতে গেলেই ওর তোমাকে দরকার হবে। কিন্তু কিন্তু আমি আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, কোথাও না। অসম্ভব, অসম্ভব। জিনাত, জিনাত, তাহলে ওর মাথা থেকে এ পোকাগুলো টেনে বার করো, যেন
আর ও নিজের পায়ে দাঁড়ানোর কথা না বলে, তুমি তুমি যত খুশি ওকে বিয়ে করো, কিন্তু ও যেন আমার ফার্ম থেকে চলে যেতে না চায়, এটাই তোমাকে করতে হবে। তবেই আমরা দুজনে এক হয়ে থাকতে পারি। তাই যেন হয়, তাই যেন হয়। জিনাত, 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 নার্গিস আসছে। তোমাদের কাজে বাধা দেবার জন্য দুঃখিত। কি যে বলো, কাজ আর কি, ছোট্ট একটা চিঠি লিখলেই জিনাতের ছুটি। ডক্টর মাহবুব তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। খুব দরকার আছে কি? তা আমি কি করে জানবো? আমাকে দেখতে এসেছিলেন, বললেন তোমার সঙ্গেও একবার দেখা করবেন। ঠিক আছে, বসতে বলো, আমি আসছি। শিগগিরই আসছো তো? চিঠিটা শেষ করেই। দেখো ভুলো না যেন। না না, লেখো জিনাত। আমার মনে হয় উনি আমাকে খুব খারাপ ভাবেন। খারাপ ভাববে কেন? যা ভাবা উচিত হয়তো তাই ভাবেন। আচ্ছা, তুমি এখন এসো, যা বললাম মনে থাকে যেন, সব ঠিক করা চাই। সব যদি আমার হাতেই থাকতো, তাহলে তাহলে বিয়ের কথাও আমি ভেঙে দিতে না পারতাম। না না না, পাগল হলে নাকি? বিয়ে ভাঙতে যাবে কেন? যদি দরকার হয়, এখানে এখানে থাকার জন্য আমি সব কিছু করতে না পারি। না না, ওসব করতে চাও না। শফিককে তুমি ছাড়লে ও এখানে থাকবে না। তাতে কি, আমি তো রইলাম, আমার চেয়ে শফিকের প্রয়োজন কি? আহা, ব্যাপারটা ঠিক সেরকম নয়। মানে, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন, দুজনকেই পাশে রাখতে চাই। তোমাকে তোমাকে তো সবার চেয়ে বেশি, সবার চেয়ে কাছে। তবে তবে আমি চাই না এমন একটা কাজ শফিক হাতছাড়া করে। আচ্ছা, আমি আসি। জিনাত শোনো, আহ, শফিক কি ড্রয়িংগুলো নিয়ে গেছে? নিয়ে যেতে তো দেখিনি, বোধহয় ড্রয়ারে আছে। একবার দেখো না লক্ষ্মীটি। এর মধ্যে সব আছে। টেবিলের ওপরে রেখে দাও। ডাক্তারকে কিন্তু আর রাখতে পারলাম না। জিনাত, বড় অন্যায় করে ফেলেছি। তুমি তুমি বরং তাকে এখানে নিয়ে এসো। তোমার চিঠি শেষ হয়েছে? কখন? অতটুকু চিঠি আর কতক্ষণ লাগে? আচ্ছা, তুমি এখন যাও জিনাত, কাল বরং একটু সকাল সকাল এসো, কাজ আছে। জি, আসবো। নার্গিস, তুমি তুমি ডাক্তার মাহবুবকে এখানেই পাঠিয়ে দাও। দিচ্ছি। হে স্থপতি, এমন কি কাজে ডুবে রয়েছো যে বন্ধুকে পর্যন্ত ভুলে গেলে? আর বলো না ডাক্তার, সত্যি ভুলে গেছিলাম। বসো। তারপর নার্গিসকে কেমন দেখলে? বরাবর যেমন তেমনই। আচ্ছা ডাক্তার, নার্গিসের মধ্যে বেখাপ্পা কিছু কি তুমি লক্ষ্য করছো? মানে এখন? অর্থাৎ এই যে উনি তোমার কাছে দুবার যাওয়া আসা করলেন এই সময়? ধরো এই সময়েই, মানে আমার প্রতি তার বিরূপ মনোভাবের মতো কিছু কি লক্ষ্য করছো তুমি? সত্যি কথা বলতে কি ওয়াহিদ, তোমার এই বিয়েটিকে উনি মোটেই পছন্দ করেন না। অবশ্য এতে আশ্চর্য হবার বোধহয় কিছু নেই। আচ্ছা, তুমি একটা কাজ করলেই তো পারো, জিনাতের বদলে কোনো ছেলেকে রাখো না। অসম্ভব, জিনাতের কাজ আর কাউকে দিয়ে হবে না। তোমার স্ত্রীর যা শারীরিক অবস্থা, তাতে এই অসম্ভবটাকে সম্ভব করালেই পারতে। তুমি বোধহয় জানো না ওয়াহিদ, মেয়েদের এক অদ্ভুত বোধ শক্তি আছে। অনেক অজানা জিনিসও তারা সহজে জানতে পারে। আবার এই শক্তি তাদের মনকে খইয়ে খইয়ে নিঃশেষ করে নিয়ে আসে। ও আমি জানি ডাক্তার, কিন্তু খামাখা সন্দেহ করলে আমি করব কি? তুমি বলতে চাও সন্দেহ করার কোনো কারণ নেই? না, আমার দিক থেকে নেই। জিনাতের দিক থেকে? এ প্রশ্ন করার অধিকার তোমার নেই ডাক্তার। আমরা তোমার স্ত্রীর মানে আমার রোগীর অসুস্থতা সম্পর্কে আলোচনা করছিলাম ওয়াহিদ। ডাক্তার, তোমাকে একটা কথা বলি, শুনবে? বলো। তুমি নিশ্চয়ই জানো যে এনায়েত সাহেবের ব্যবসা ডুববার পর আমি তাকে আর তার ছেলে শফিককে, আমার এখানে কাজ নেই। এখন এনায়েত সাহেবের ছেলে অর্থাৎ শফিক চাইছে নিজেই একটা ফার্ম খুলে কাজ করবে, আর সেই সঙ্গে বিয়েটাও করে ফেলবে। সত্যি আজকালকার ছেলেরা পটাপট বেশ বিয়ে করে ফেলছে। হ্যাঁ, আমার প্ল্যানে কিন্তু আবার এগুলো ঠিক পড়ে না। আমি
শফিককে আমার কাছে রাখতে চেয়েছিলাম। সে কাজের ছেলে, কিন্তু কিন্তু সে যে থাকতেই চায় না। তবুও যে এতদিন ধরে আছে। সেইটি তো তোমাকে বলতে চাইছি। অনেকটা অনেকটা গল্পের মতো। জিনাত একদিন কি একটা কাজে ওর কাছে এসেছিল। ওদের দুজনকে একসঙ্গে দেখে আমি বুঝেছিলাম যে ওরা একজন আরেকজনের মধ্যে ডুবে আছে। তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, ভাবলাম, মেয়েটাকে যদি আমি এখানে রাখতে পারি তাহলে শফিকও এখানে থাকবে। খুব বুদ্ধি খেলেছিল তো। হ্যাঁ, আমি আমি জিনাতের সঙ্গে কথা বললাম, আভাসে ইঙ্গিতে তাকে জানিয়ে দিলাম সে যদি ইচ্ছে করে তাহলে আমার এখানে কাজ করতে পারে। তারপর পরদিন সন্ধ্যায় সে এলো। তখন তখন আর কেউ ছিল না। তার সে আশা দেখে মনে হয়েছিল যেন গোপনে সে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছে। কাজ নিতেও রাজি হলো, বলল পরদিন সকালেই জয়েন করবে। এও তো হতে পারে যে শফিকের কাছে থাকার জন্যেই সে তোমার এখানে কাজ নিয়েছিল। আমারও প্রথমে তাই মনে হয়েছিল। হয়তো শুরুর কারণ তাই ছিল, কিন্তু ক্রমেই সে শফিকের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। আর যতই সে সরতে লাগলো ততই সে আমার কাছে এলো। তোমার সব কথা তাহলে সে বিশ্বাস করেছে? এরকম ভান তুমি তার সঙ্গে করতে কি করে? ভেবো না আমি আনন্দের জন্য এসব করেছি, কিন্তু জিনাতকে আমার চাই। সে না থাকলে শফিকও থাকবে না। তোমার স্ত্রীকে নিশ্চয়ই তুমি এসব জানাওনি। না, কেন? ওর কাছে নিজেকে অপরাধী ভেবে আমি আনন্দ পাই। কিচ্ছু মাথায় ঢুকলো না। ওর কাছে আমার বিরাট ঋণ আছে ডাক্তার। হ্যাঁ? এই আত্মপীড়ন, সেই ঋণের সামান্য কিছু শোধ দেবার চেষ্টা। ঋণ? স্ত্রীর কাছে তোমার ঋণ? হ্যাঁ, ডাক্তার, ওকে সামনে রেখে নিজের গায়ে ছুঁচ ফোটাতে পারলে আমি আমি খানিকটা হালকা বোধ করি, খানিকক্ষণ আরামের সঙ্গে নিঃশ্বাস নিতে পারি। হ্যাঁ, কিছুই বুঝলাম না ভাই। তুমি বুঝবেও না। আচ্ছা, একটা কথা জবাব দাও ডাক্তার, তুমি বলো। কি তুমি তুমিও কি আমাকে পাগল বা অসুস্থ বলে মনে করো, নার্গিস যেমন করে? না, আর তিনিও এই দুটোর কোনোটা করেন না বলেই জানি। ও, তাহলে তাহলে তোমার মতে আমি খুব ভালোভাবে আছি, আমি খুব খুশি। ভাগ্য তোমার প্রতি প্রসন্ন তো বটেই। সেই যেদিন তোমার বাড়িটা ভেঙে পড়লো সেদিন থেকে। ডাক্তার, বাড়িটা আমার ছিল না, ছিল নার্গিসের। ওর মা ওকে দিয়েছিলেন। কিন্তু সেদিন থেকে ধাপে ধাপে তুমি উপরে উঠে এসছো, একবারের জন্য কোথাও হোঁচট খাওনি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার কি মনে হয় জানো ডাক্তার, ডাক্তার, ভাগ্যের চাকা বোধহয় আবার ঘুরে যাবে। সব সময় আমি শুনতে পাচ্ছি আগামী দিনের মানুষ আমার দরজায় ধাক্কা মারছে। কে? দরজাটা খুলুন না। আমাকে চিনতে পারছেন না? না, আমি নীলগাঁয়ের আবির চৌধুরীর মেয়ে। আমার নাম এবার বোধহয় মনে পড়েছে। মনে কিন্তু আপনার পড়া উচিত। ইরা, ইরা চৌধুরী। অনেক বছর আগে 7 বছর। এক শহীদ মিনারের ব্যাপার। সেখানেই তো আমাদের প্রথম দেখা। তখন আমার বয়স ছিল 12। এ শহরে আপনার কেউ? আপনি বলে সুবিধা করার চেষ্টা করবেন না। তুমি বলার মতো সম্পর্ক আপনি আমার সঙ্গে করে এসেছিলেন। হ্যাঁ, কি যেন জিজ্ঞেস করতে যাচ্ছিলেন? এই শহরে আমার কেউ আছে কি না? না, আপনি ছাড়া আর কেউ নেই। রাতে কিন্তু আমি থাকবো। তাতে আর অসুবিধার কি আছে? কি দেখছেন? এত ময়লা কাপড় পরে রয়েছে কি করে? আমিও তাই ভাবছি কাল যে কি পরে বেরোবো। তা হাতের ব্যাগটা কি একেবারেই খালি নাকি? একেবারে নয়, একটা কাপড় আছে, তবে সেটার অবস্থা আরো করুন। আমি তাহলে চলি ওয়াহিদ। হ্যাঁ, ইসলাম সাহেবের কাছে যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এসো। আগামী দিনের মানুষ তোমার ঘরে যে ঢুকে পড়লো হে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ, আহ, 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 নার্গিস, নার্গিস, দেখো কে এসছে। আসছি। কি ইরা না? এই তো, আপনি ঠিক চিনেছেন। অথচ যার চেনা উচিত ছিল তিনি চিনতে পারলেন না।
আমি তো তোমাকে লায়লার বিয়েতেই দেখলাম, সে আর কমাস হবে। আমার সে বিয়েতে যাওয়া হয়নি। ও আজ এখানে থাকবে। নিশ্চয়ই, এসেছে যখন ওকে রাখাটাই তো আমাদের কর্তব্য। কর্তব্য? ছেলেদের একটা খেলার ঘর ওকে দিলে কেমন হয়? তাই দেওয়া যাবে। তুমি বসে একটু বিশ্রাম করো ইরা, আমি তোমার ঘরটাকে ঠিক করে দিই গে। আপনাদের বাড়িতে বুঝি বেশ কয়েকটা খেলার ঘর আছে? 3টে। অনেকগুলো ছেলে মেয়ে বুঝি? একটাও নেই। তবে তুমি ইচ্ছে করলে একটা হতে পারো। আজ রাতের জন্য হতে রাজি আছি, একটুও বায়না করব না। পাথরের মতো কেবল চুপচাপ ঘুমিয়ে থাকবো। খুব ক্লান্ত হয়েছো নিশ্চয়ই। ঠিক তা না, আসলে ঘুমিয়ে স্বপ্ন দেখতে আমার বড় মজা লাগে। রোজই রাতে তুমি স্বপ্ন দেখো নাকি? প্রায়। কি দেখো? এখন বলবো না, আর একদিন আর এক সময়। লা 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 লা। কি খুঁজছো? না, শুধু দেখছি। এই বড় খাতাটা আপনি লেখেন? না, আমার সেক্রেটারি। স্ত্রীলোক? বিয়ে হয়েছে? না, আচ্ছা, তবে শিগগিরই হবে। হলেই তার পক্ষে মঙ্গল। কিন্তু আমার পক্ষে নয়। তাহলে আমাকে সাহায্য করবার কেউ থাকবে না যে? কেন? আর কাউকে নিয়ে আপনি কাজ চালাতে পারবেন না? তুমি থাকবে? ধন্যবাদ, না, আমি এজন্য আসিনি। এ কাজও আমার নয়, আমার অনেক কিছু করার আছে। আপনি কি মনে করেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। প্রথমেই তো শহরের এধার থেকে ওধারের দোকানগুলোতে চক্কর মারবে। তারপর ছুটবে ফ্যাশন প্যারেডে। হ্যাঁ, হ্যাঁ, কি হলো, ঠিক বলছো? প্রথমে আপনার জানা উচিত টাকা আমার সব শেষ। সে কি কথা! পোশাকও নেই, আবার টাকাও নেই। অবশ্য এজন্যই তোমাকে ভালো লাগছে বেশি। শুধু এজন্যে? এজন্যই শুধু নয়, তবে এটাই প্রধান। তা তোমার আব্বা কেমন আছেন? ভালো। বোধহয় তুমি এখান থেকে পড়াশোনা করার কথা ভাবছো না? না, এমন কিছু এখনো ভাবিনি। অন্তত কিছুদিন এখানে থাকবে তো? সেটা সম্পূর্ণ নির্ভর করছে পারিপার্শ্বিক আবহাওয়ার উপর। আচ্ছা, আপনার স্মরণ শক্তি কেমন? খুব দুর্বল কি? দুর্বল স্মরণ শক্তি? যদ্দূর মনে পড়ে বোধ হয় না। তাহলে ওখানকার সেদিনের সে ঘটনা সম্পর্কে আপনাকে কিছু বলার নেই? হ্যাঁ, কোথাকার? নীলগাঁর? আম, কোন দিনের? বলার মতো কিছু হয়েছিল কি? আমার সামনে বসে কি করে আপনি এমন কথা বলতে পারছেন? তুমি তাহলে মনে করিয়ে দাও কোন দিন কি হয়েছিল। সেদিন সব জায়গায় শহীদ মিনার তোলার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের এখানেও ইচ্ছে সবার ছিল, কিন্তু শুরু করার সাহস কেউ পাচ্ছিল না। স্পষ্ট মনে আছে, স্কুল থেকে স্ট্রাইক করে আমরা সবাই এসে যখন জমায়েত হলাম, আপনি আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি মিনার করব, আর লুকিয়ে চুরিয়ে নয়, এই খটখটে দিনে খোলা ময়দানে। হ্যাঁ, সত্যি ও দিনটার কথা আমি ভুলবো না। আমরা স্কুলের মেয়েরা ছিলাম প্রসেশনের সামনে, ঠিক আপনার পেছনে। আমাদের সবার কাঁধে ছিল কালো ব্যাজ, কারো কারো হাতে কালো ফ্ল্যাগ, আমার হাতে ছিল একটা। কিন্তু ফ্ল্যাগগুলো কিন্তু সুবিধার হয়নি। জায়গায় পৌঁছে আপনি যখন কাজ শুরু করতে এগিয়ে গেলেন, তখন আমরা সবাই সবার মুখের দিকে তাকাতে লাগলাম। সবার মনে হচ্ছিল এ কাজ বোধহয় শেষ হবে না। কোনো দিকে একটু শব্দ হলেই আমরা চমকে সেদিকে চাইছিলাম। তারপর মিনার করা যখন শেষ হলো, ও আমাদের সে কি উল্লাস! মনে নেই আপনার? একটা মেয়ে তার হাতের ফ্ল্যাগ উঁচু করে ধরে আপনার সামনে গিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে উঠেছিল, ছোট্ট একটা মেয়ে, গায়ে রঙিন ওড়না। সেই মেয়ে আমি। এখন বুঝেছি তুমি সেই মেয়ে। সত্যি সে এক অদ্ভুত অনুভূতি। মানুষ যে এত ভয়হীন হতে পারে তা আপনাকে সেদিন না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ভয় যে একেবারে পাইনি তা তোমাকে কে বললো? ভয় পেলে আপনি গান করতে পারতেন না? আমি গান করেছিলাম? ধ্যাৎ, জীবনে কখনো আমি এক লাইন গানও করিনি। মুখের গান নয়, আপনার হাতের কাজ বাতাসের স্পর্শে সঙ্গীত হয়ে উঠেছিল। আশ্চর্য। আসল ঘটনা অবশ্য ঘটে এসবের পর। আসল ঘটনা? সেটাও কি মনে করিয়ে দিতে হবে নাকি? একটু দাও। সন্ধ্যায় কলেজে আপনার দাওয়াত ছিল,
হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেদিনই হবে, কেননা পরদিন সকালেই আমি চলে এসেছিলাম। কলেজ থেকে ফেরার পথে বারান্দায় আমাকে দেখতে পেয়ে আপনি আমাদের বাড়িতে আসেন। সত্যি, তোমার স্মরণশক্তি তারিফ না করে পাচ্ছি না। এই সামান্য জিনিসগুলো তুমি কেমন করে মনে রেখেছো? সামান্য জিনিস? হ্যাঁ, এটাও বোধহয় সামান্য জিনিস ছিল যে বাড়িতে তখন আমি একা ছিলাম। একা ছিলে নাকি? আপনি আমাকে বললেন বেগুনি পোশাকে লাগছে আমাকে ঠিক ঘুমের দেশের জেগে ওঠা রাজকন্যার মতো। আচ্ছা। বললেন আমি যখন বড় হব আপনি আমাকে আপনার রানী করবেন। এও বলেছিলাম? আমি জিজ্ঞেস করলাম কতদিন, কতদিন আমাকে আপনার আসার পথ চেয়ে থাকতে হবে। আপনি বললেন 7 বছর। ঠিক 7 বছর যেদিন পূর্ণ হবে সেদিন আপনি আবার আসবেন আর পক্ষীরাজে চড়িয়ে আমাকে উড়িয়ে নিয়ে যাবেন আপনারই গড়া এক শূন্যদানে। ব্যাবিলনে নেবুচাঁদ নিজার যেমন করেছিল ঠিক তেমনি সেখানে রানী এমিটিসের মতো আমি শূন্যে ঘুরে বেড়াবো। জব্বর একখানা দাওয়াত খাওয়ার পর অমন দু চারটে কথা মুখ দিয়ে বেরিয়েই যায়। কি আপনি বলতে চান আপনি আমার সঙ্গে ঠাট্টা করেছিলেন? না, না, ঠিক তা নয়। অবশ্য পরে আপনি যা করেছিলেন তাতে আমারও তাই মনে করা উচিত। পরে আবার কি করেছিলাম? এগিয়ে এসে প্রথমে আমার চুলে, পরে আমার চোখের পাতায় আস্তে আস্তে আপনার আঙুল বোলাতে লাগলেন, তারপর বাঁ হাত দিয়ে আমার চিবুক তুলে ধরলেন। আর কিছু করেছিলাম? করতে যাচ্ছিলেন কিন্তু তক্ষুনি আব্বা এসে পড়লেন। মিথ্যে কথা, আগাগোড়া সব বানানো, সব আজগুবি। কি মিথ্যে আজগুবি? রাগ করো না, সব কিছু তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন? আচ্ছা, মনে করো আমি বোধহয় চেয়েছিলাম, মনে মনে বোধহয় ওরকম কিছু কামনাও করেছিলাম। এবার হলো তো? জানি না। আচ্ছা যাক, আমি তাহলে করেইছিলাম। আমার মাথার চুলে হাত বুলিয়েছিলেন, হ্যাঁ। তারপর চোখের পাতার উপরে চোখের পাতার ওপরেও? অনেকবার। আচ্ছা ঠিক আছে, যতবার তুমি বলো ততবার। তারপর তারপর তোমার চিবুক তুলে ধরেছিলাম। যাক স্বীকার করলেন তাহলে। ভুলে গেছিলাম বলে আমাকে ক্ষমা করো। ভুললেন কি করে? আমার কি মনে হয় জানেন, আসলে আপনি কিছুই ভোলেননি, কেবল স্বীকার করতে লজ্জা পাচ্ছিলেন। ও জিনিস কেউ ভোলে না। বোধহয় তাই। আচ্ছা তারিখটা আপনার মনে আছে? দিনটা ঠিক মনে নেই, তবে 7 বছর আগে, ফেব্রুয়ারি কিংবা মার্চের গোড়ার দিকে। 5ই মার্চ। এরকমই হবে। আরে হ্যাঁ, 7 বছর পূর্ণ হয়ে সেদিন আবার এসেছে, কিন্তু আপনার কথা রাখতে আপনি আমার কাছে যাননি। আরে ওটা তো ছিল মজা করে সময় কাটানোর একটা ছল, বলতে পারো একটা খেলা। তুমি তখন নেহাত ছেলে মানুষই ছিলে। আপনি যতটা ভাবছেন ততটা ছেলে মানুষ বোধহয় আমি ছিলাম না। তুমি তুমি কি সত্যি আশা করেছিলে আমি ফিরে আসবো? করেছিলাম। তোমাকে উড়িয়ে নিয়ে যাব পক্ষীরাজে চড়িয়ে? এমন করে আনবেন যাতে সেরকম মনে হয়, সবাই দেখবে কিন্তু কেউ বুঝবে না। তারপর আমার রানী করে রেখে দেব তোমাকে শূন্যদানে। এই কথাই আপনি দিয়েছিলেন। ইরা, ইরা ঠিক করে বলো তো, সবচেয়ে প্রথমে তুমি কি চাও? প্রথমে প্রথমে চাই আপনি যে বাড়িগুলো করেছেন সেগুলো ঘুরে দেখতে। তাতে ছুটোছুটি মন্দ হবে না। আচ্ছা, বাড়ি তৈরি ছাড়া আপনি আর কিছু জানেন না? না, শুধু থাকবার বাড়ি, যে বাড়ি ধসে পড়বে না, যে বাড়িতে শিশুরা বাপ মার সামনে আনন্দে খেলে বেড়াবে। বাড়ির সঙ্গে খুব উঁচু মিনার করতে পারেন না, যেখান থেকে হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যায়? মেঘের ওপরে আমি উঠতে চাই ইরা, কোনো রকম সীমানার গণ্ডির মধ্যে আমি আবদ্ধ থাকতে চাই না। উঠতে আমি পারবো। আমার আমার শুধু ভয় আগামী দিনের মানুষকে। দূর, তাদের আবার ভয় কিসের? তুমি জানো না ইরা, তারা সব সময় আমার দরজায় ধাক্কা মারছে। আমি তালা দিয়ে নিজেকে আটকে রেখেছি। সে সে তালা বোধে তারা ভেঙে ফেলবে। তোমার ঘর ঠিক হয়ে গেছে ইরা? আহ, নার্গিস, বাচ্চাদের খেলার ঘর তো? হ্যাঁ, মাঝেরটা। ইরা, একেবারে খেয়েই ঘরে যাও। তুমিও চলো, খাবার দেয়া হয়েছে। হ্যাঁ, তাই চলো।
অনেক বই আছে আপনার। হ্যাঁ, অনেকই। আপনি পড়েন সব? চেষ্টা করি। তুমি খুব পড়ো নাকি? মোটেই না, পড়া ছেড়ে দিয়েছি, কারণ আমার কাছে ওগুলো বড় বেখাপ্পা মনে হয়। আমারও ধারণা ওই রকম। লা 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 লা, লা 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 লা। বাহ, ভারী চমৎকার তো। কি? ওগুলো বাড়ির নকশা, তাই না? আপনার আঁকা বুঝি? না, আমার ড্রাফটসম্যানের। আপনি তাকে শিখিয়েছেন তো? কিছু তো আমার কাছে শিখেছেই। লোকটা বেশ চালাক মনে হচ্ছে। শুধু চালাক নয়, আরো খারাপ, আরো মর্মান্তিক কিছু হতে পারে আমার জন্যে। তাহলে ভয়ঙ্কর চালাক বলুন। ড্রয়িংয়ে ওইরকমই কিছু দেখতে পাচ্ছ নাকি? তো এই হিজিবিজিগুলোকে আপনি ড্রয়িং বলছেন? অবশ্য আপনি যদি শিখে থাকেন তাহলে অন্য কথা। তুমি জানো না এরা, এমন অনেককে আমি শিখিয়েছি যাদের ড্রয়িং সত্যি হিজিবিজি। আপনি তো বোকা কম নন। হ্যাঁ? সবাইকে শেখাতে যান কেন? বোকা? তা না তো কি। আমি কি চাই জানেন? আমি চাই আপনি শুধু বাড়ি করবেন, আর কেউ না। যেদিকে তাকাবো দেখবো আপনাকে দাঁড়িয়ে আছেন একা। হ্যাঁ, এই দেশে শুধু আপনি, শুধু আপনারই সৃষ্টি মাথা উঁচু করে আছে। উফ, কি যে ভালো লাগবে আমার। এরা কিন্তু আপনি যেন আপনার সৃষ্টিকে ঠিক শিল্পীর মূল্য দিতে পারেননি। আপনা থেকে কিছু পেলে এরকমই বোধহয় হয়। এরা কিছু না দিয়ে কিছু পাবার ট্র্যাজেডি এই। এরা জি, কি হয়েছে? আমাকে বলবেন না? হ্যাঁ, বলবো বলবো। এই যে বাড়িটা দেখছো, শীতটা উপভোগ করতে আমরা, মানে আমি আর নার্গিস, নাইট শোয়ে গেলাম ছবি দেখতে। ফিরে এসে দেখি আমাদের বাড়িটা ধসে পড়েছে। আপনার বাড়ি ধসে পড়লো? আগে টের পাননি? পেয়েছিলাম। দোতলার জানলার পাশের ফাটলটা আমি রোজ দেখতাম। ফাটলের ভেতরের অশ্বত্থ গাছটাকে তো দুবার আমি নিজের হাতে কেটে দিয়েছিলাম। তারপর আপনি বাড়ি ছাড়ার কথা ভাবেননি? না, শুধু ভাবিনি, বাড়িও আমি করেছিলাম। জাস্টিস হাসান সে বাড়ি কিনতে চাইলেন, আমি তাকে বাড়িটা বিক্রি করে দিলাম। আমার মনে হয়েছিল ফাটলটা মারাত্মক অবস্থায় যাবার আগে আমি নিশ্চয়ই আরেকটা বাড়ি করে ফেলতে পারবো। কিন্তু তা আর হলো না। বাবলু আর খোকনের জন্যে তা হবার ছিল না। বাবলু খোকন? হ্যাঁ, আমাদের দুটো ছেলে সমান বয়সের। জমজ? নার্গিস তাদের ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল, সে ঘুম আর তাদের ভাঙল না। এমন অবস্থা তাদের হয়েছিল যে নার্গিস পর্যন্ত চিনতে পারেনি কোনটা কে। নার্গিস বলল এ বাড়ি ছেড়ে আর কোথাও সে যাবে না। কি করে যাবে? ছেলে দুটোকে ফেলে সে যাবে কোথায়? আমারও অন্য কোথায় যাওয়ার ইচ্ছে ছিল না। তাই এই ভাঙা বাড়ি আবার নতুন করে তুলতে লাগলাম। তখন সব সময় মনে হতো বাবলু আর খোকনের জন্য বাড়ি আমি গড়ছি, তারা খেলবে বলে বাড়িটাকে নতুন করে সাজাচ্ছি। আমার কাজের সঙ্গে আগে কখনো নিজেকে এভাবে মেশাতে পারিনি। বাড়ি শেষ হলে সবাই বলল স্থাপত্যের এমন নিদর্শন এ অঞ্চলে আর নেই। আর্কিটেক্ট ওয়াহিদ থেকে আমি হলাম আর্টিস্ট ওয়াহিদ। এরপর চারদার থেকে আমার ডাক আসতে লাগলো, আর ডাকের সাথে বেড়ে চলল নাম। এসব কিচ্ছু হতো না যদি ওরা দুজন ওভাবে মারা না পড়তো। ওদের ওদের লাশের ওপর আমি দাঁড়িয়ে আছি। আমার ভিত্তিভূমি, আমার সন্তান, বুঝলে হীরা, বুঝলে? মাফ করবেন, আমি এদিকে এসো শফিক।
তোমার আব্বার শরীর খুব খারাপ শুনলাম। এই জন্যই আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমার ড্রয়িংগুলো অ্যাপ্রুভ করে দিন। ও চোখ বোঝার আগে আব্বা যেন দেখে যান আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। বারবার উনি একই কথা বলছেন। শফিক, এ ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। এ সম্পর্কে আর কিছু শোনারও আমার ইচ্ছে নেই। ড্রয়িংগুলো আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওগুলো কি কিছুই হয়নি? আমি কি কিছুরই যোগ্য নই? শফিক, আমার কাছে তুমি থাকো না কেন? তোমার খুশি মতো তুমি কাজ করো, জিনাতকে তুমি বিয়ে করো, তারপর দেখবে তোমার সামনে এক সহজ সুখী জীবন। নিজের হাতে কাজ করার কথা চিন্তা করছো কেন? তাহলে তাহলে এই কথাই কি আব্বাকে শোনাতে হবে? দুনিয়া ছাড়ার আগে শেষ কথা তিনি এই শুনে ও, যাবেন? তোমার যা খুশি তাই শুনিও শফিক, আর কিছু আমাকে করতে বলো না প্লিজ। আমার ড্রয়িংগুলো নেব? নাও, ওই যে টেবিলের ওপরেই আছে। দাঁড়ান, নেবেন না? কেন? আমি দেখব। তুমি তো একটু আগেই আচ্ছা, ওগুলো রেখেই যাও শফিক। বেশ। শফিক, আমার ক্ষমতার বাইরে কিছু চাইলে আমি কি করে দেব? তুমি আমার কথা বুঝতে পারছো তো? আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আমি যাই। ছি ছি, বিশ্রী ব্যাপার করলেন। তুমি তুমি ওই কথা বলছো? বিশ্রী রকম, কুৎসিত, নিষ্ঠুর। আমার অবস্থা তুমি জানো ইরা। যাই হোক, আপনি এরকম হবেন কেন? কেন? একটু আগেই না তুমি বললে তুমি চাও কেবল আমি একাই বাড়ি করব, যেদিকে তাকাবে দেখবে শুধু আমাকে। আমি বলতে পারি, কিন্তু আপনি চাইবেন কেন? হ্যাঁ, আমি চাইবো। এ অবস্থায় উঠতে আমাকে দিতে হয়েছে অনেক। আমার আমার ঘরের সুখ, আমার আত্মার শান্তি। কল্পনা করে করে মনের মধ্যে আপনি ওগুলো বাড়িয়েছেন। অতখানি নিচে আপনি নামলেন কি করে? হীরা, হীরা, বাড়ি ভাঙার শেষ কথা তোমাকে বলা হয়নি, কাউকে আমি বলিনি। তার পেছনে ছিল এক অদৃশ্য হাতের কারসাজি। দৃশ্য হাত? হ্যাঁ, বলতে পারো বিধাতা, নিয়তি। সে চেয়েছিল আমাকে শিল্পী করতে। জানতো কেবল একভাবেই তা করা সম্ভব, আমাকে নিয়ে যেতে হবে আমার বাইরে। আর তা করতে হলে আমাকে ধাক্কা মারতে হবে এমন জায়গা থেকে যা আমার ইন্দ্রিয়ের সীমানার মধ্যে পড়ে না। সে জানতো শুধু বাবলু আর খোকনকে মারলেই হবে না, এমনভাবে মারতে হবে যেন আমি মনে করি যে সে মৃত্যুর পেছনে কিছু উদ্দেশ্য আছে। বাড়ি ওভাবে ধসে পড়ার আর কোনো কারণ নেই ইরা, আর কোনো কারণ থাকতে পারে না। শুধু শুধু আমি উঠবো বলেই সেটা পড়েছে। বাবলু খোকনকে বাঁচানো আমার হাতের বাইরে ছিল। ওদের ওদের মারাও আমার হাতে ছিল না। সব কিছু ছিল ওই অদৃশ্য শক্তির হাতে। তারপর থেকে যা যা ঘটেছে সে সব আমি আমি ওপরে উঠেছি কেননা সে আমাকে টেনেছে। আমি আরো উঠবো কেননা সে আমাকে আরো টানছে। আর কিচ্ছু আমি জানি না, আমি বুঝি না। আমার শিল্পের জন্য যা কিছু আমি করছি সব সব সেই আমাকে করাচ্ছে। সেই অদৃশ্য হাতের কারসাজিটা কি ছিল? ওই জানলার পাশের যে ফাটলটা আমি রোজ দেখতাম, বাড়িটা কিন্তু সেজন্যে ভাঙেনি। যেখান থেকে ভেঙেছিল তার সঙ্গে ফাটলের কোনো সম্পর্কই ছিল না। আমি আমি এই ফাটলটার দিকে এত মন দিয়েছিলাম যে অন্য কোনো দিকে মন দেবার কথা আমার মনেই হয়নি। এ কথা আপনি জানাননি কেন? জানাননি কেন যে ও ব্যাপারে কোনো রকম দোষই আপনাকে দেওয়া যায় না? কারণ 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 আমি চাই সবাই ভাবুক, নার্গিস ভাবুক যে আমার জন্য বাড়িটা ধসে পড়েছে। সে জানুক যে আমি আমি তার ছেলেদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তাতে লাভ? লাভ? আমার দিকে ছেড়ে দেখো এরা, দিয়েছি আমি ঠিক, কিন্তু পেয়েছি তো অনেক। নাম পেয়েছি, শিল্পী হয়েছি, আর আর নার্গিস ও কি পেয়েছে? দিয়েই তো শেষ। ওর চারদিকে খা খা করছে কেবল শূন্যতা। আমি চাই ও আমাকে অপরাধী ভাবুক, ভাবুক, তাহলে হয়তো ও শূন্যতা কিছুটা ভরবে। বড় রুগ্ন বিবেক আপনার।
কি তোমারটা বুঝি খুব সুস্থ? নিশ্চয়ই। জানেন, আমি আব্বাকে ছেড়ে এসেছি। হ্যাঁ, সে আর কদিনের জন্যে? আর কোনো দিন আমি ফিরছি না। কোনো দিনও না? বাড়ি ছাড়লে কেন? 7 বছর পার হয়ে গেছে, ভুলে গেছেন? হীরা, পাগলামি রাখো। বাড়িতে হয়েছিল কি? জোয়ারের স্রোত আমাকে সেখান থেকে ঠেলে বার করে এনেছে। আমায় নিয়ে চলেছে সেই ঈপ্সিত খনির দিকে। হীরা, তুমি ভোরের আলো। তোমার দিকে তাকালে মনে হয় আমি যেন সূর্য ওঠা দেখছি। এই ড্রয়িংগুলো নিয়ে তো আমরা কথা বলছিলাম। ও, রেখে দাও, আমি অনেকবার দেখেছি। আপনাকে লিখে দিতে হবে এগুলো কাজের উপযোগী হয়েছে। কি? আমি লিখবো? কখনো না। কিন্তু বৃদ্ধ যে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ছেলের কাছ থেকে শেষ বিদায় নেবার আগে আপনি তাদের মুখে একটু হাসি ফোটাতে চান না? না হোক না মিথ্যে, তাতে কি? না, একবারের জন্যও কি এই মিথ্যের আশ্রয় নিতে পারেন না? মিথ্যে মিথ্যে মিথ্যে। হীরা, ওসব সরাও আমার সামনে থেকে। আপনার কলম কোথায়? নেই, কালি কলম কিচ্ছু এখানে নেই। আমি আনছি। হীরা, 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 শফিককে যদি একবার সুযোগ দাও তাহলে ও যে আমাকে মারিয়ে এগিয়ে চলে যাবে। আমি আমি যেমন ওর বাবাকে গিয়েছিলাম। আপনাকে মারিয়ে যাবে এ ক্ষমতা ওর আছে? আছে হীরা, আছে। তুমি জানো না, ও যে আগামী দিনের মানুষ। ওই তো আমার দরজায় ধাক্কা মারছে। দরজা খুলে দিলে আমাকে ও শেষ না করে ছাড়বে না হীরা। কি? তবু আপনি ওকে আটকে রাখতে চাইছেন? না না, আপনাকে যে আমি আরো অনেক উঁচুতে আসন দিয়েছিলাম। ইরা, 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 তোমার শূন্যদান চাও না? চাই, কিন্তু এভাবে নয়, না এভাবে চাই না। ইরা, ইরা, বেশ বেশ, দাও দাও, দিচ্ছি আমি লিখে। দাও নাও নাও, এবার খুশি হয়েছো? আপনাকে মহৎ দেখতে আমি ভালোবাসি। হ্যাঁ, এগুলো এগুলো এক্ষুনি এনাথ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া দরকার। জিনাত কোথায়? জিনাত টাইপ করছে। আমাকে দেখেই কুঁকড়ে গেল। আমাকে দেখলেও এমনি করে। এই যে ইরা, তোমার জিনিসপত্র। বা, ড্রয়িংগুলো আমি জিনাতকে দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এ কাজটা আমাকে করতে দিন। কি যেন নাম বলেন? জিনাত না? হ্যাঁ, জিনাত, জিনাত, এদিকে এসো তো ভাই। কিছু বলবে? এই দেখো, উনি লিখে দিয়েছেন। এক্ষুনি গিয়ে এনাথ সাহেবকে দেখাও। জি, যাচ্ছি। আর শফিককে বলো এবার থেকে ও নিজে কাজ করতে পারবে। ওর কিন্তু আপনাকে ধন্যবাদ জানিয়ে যাওয়া উচিত। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আর শফিককেরও এখানে আসার কোনো প্রয়োজন নেই। তুমিও আর এখানে এসো না জিনাত। আমি আসবো না? হ্যাঁ, এবার থেকে আরো অনেক কাজ তোমাকে করতে হবে, যার প্রয়োজন এখানকার কাজের চেয়ে অনেক বেশি। দেরি করো না, যাও। যাচ্ছি। চলো নার্গিস, আমরা কোথাও চলে যাই। কোথায় যাব? যেখানে হোক, এখানে আর নয়। তুমিও যাবে ইরা, উঁচু কোনো পাহাড়ের ওপরে, যেখান থেকে হাত বাড়িয়ে তুমি মেঘ ছুঁতে পারবে। তৈরি হয় না নার্গিস, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আর কোনো কিন্তু নয় নার্গিস, তোমার কোনো কথা আর আমি শুনবো না। যেতে তোমাকে হবেই, তোমাকে ছাড়া আমার চলবে না। ওফ, কি সুন্দর বাগান আপনার, একেবারে সাজানো, ঠিক যেখানে যেটা থাকবার কথা। আমার অবশ্য আবার এরকম সাজানো জিনিস পছন্দ হয় না। আমি চাই সবকিছু এমন থাকবে যেন কি ভাবছেন? তুমি ওয়াহিদকে বারণ করো ইরা। খুব ভয় পেয়েছেন তো? ভয় পেয়েছে ওয়াহিদ, আর তাতেই আমার ভয়। কিন্তু পালিয়েও যাবে কোথায়? আর পালাতে চাইছেই বা কেন? ভুল দিয়ে কি ভুলের দেনা শোধ হয়? শুধু শুধু। আসতে পারি? আসুন ডাক্তার সাহেব। ওয়াহিদ আছে? জি না, অনেকক্ষণ হলো বেরিয়েছেন। বসুন, কল থেকে ফিরছেন বুঝি?
হ্যাঁ, আপনাদের এখানে যিনি কাজ করেন, এনায়েত সাহেব হ্যাঁ হ্যাঁ, তাকে দেখতে গিয়েছিলাম। কেমন দেখলেন? ঠিক কিছু বলা যাচ্ছে না, তবে নেহায়েত একটা কিছু যদি হয়েও যায়, বৃদ্ধ খুব শান্তির সঙ্গে চোখ বুঝলেন বলতে হবে। অনেক দিনের স্বাদ মিটল। এরই মধ্যে আবার নিজের পছন্দ মতো মেয়ের সঙ্গে ছেলের বিয়েও দিয়ে যাচ্ছেন। তাই নাকি? আপনারা জানেন না? কেন ওয়াহিদ, ওয়াহিদ কি শিগগির ফিরবে? আপনি বসুন, আমি দেখছি। আমার খুব খুশি লাগছে। জিনাত নিষ্কৃতি পেল বলে? জিনাতের কথা জানি না, আর সবাই নিষ্কৃতি পেল বলে। এমন একটা কাজের মধ্যে আমি ছিলাম, ভাবলেই তো খুশিতে মন ভরে যায়। তোমার ধারণা তোমার জন্য শফিক ছাড়া পেয়েছে? ঠিক তাই। তোমার ধারণা ভুল। শফিককে না ছেড়ে ওয়াহিদ পারতো না। ওয়াহিদ শিল্পী, শিল্পের প্রবাহকে সে কখনো আটকে রাখতে পারে। তবে এতে যে তোমার কোনো ভূমিকা নেই তা আমি বলছি না। তুমি আশাতে সে জানতে পেরেছে ফাঁকটা কোথায়, বুঝতে পেরেছে ফাঁকি দিয়ে সে ফাঁক পূরণ করা যায় না। ফোন করে দেখলাম, কোথাও পেলাম না। আহ, কোথায় যাচ্ছ ইরা? ভেতরে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি উঠি, আরেক সময় আসবো। ওষুধটা পেয়েছেন? না। আচ্ছা ঠিক আছে, লোক পাঠিয়ে দেবেন, আমি চেঞ্জ করে দেবো। আপনি কি করছিলাম ডাক্তার সাহেব? মনে হলো আপনার ওখানে যাবার আগে মানে এ বাড়িটা একবার দেখে যাই, পথেই তো পড়ে। কি ব্যাপার জিনাত? মামার ওষুধের প্রেসক্রিপশনটা ঠিক ফলো করতে পারছি না। কই দেখি। হ্যাঁ, এটা 2 ঘন্টা পর পর, আর এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনটা রোজ সকালে। ক্লিয়ার? আচ্ছা আমি আসি। তুমি যার কাছে এসেছো তিনি বাড়িতে নেই। আমি আমি ওষুধ কিনতে এসেছিলাম। কখন তিনি ফিরবেন তারও ঠিক নেই। কোথায় কোথায় গেছেন ওয়াহিদ সাহেব? ওকে তুমি চেনো না, ওর শেষ কথা তো শুনেছো। কিন্তু কিন্তু আমার শেষ কথা আমি এখনো ওকে শোনাইনি। তুমি বাড়ি যাও, মুমূর্ষু রোগীর ঔষধ হাতে নিয়ে দেরি করা ঠিক হচ্ছে না। যাও, শফিক তোমাকে ক্ষমা করবে। কিন্তু কিন্তু আমি আমি ওয়াহিদকে ক্ষমা করব না, কখনো না, কোনো দিন না। সে আমাকে পেয়েছিল কি কি ভেবেছিল? ইরা, তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? পথে নেমে পড়েছি, এইটুকু জানি। কেন যাচ্ছ? হয়তো কোনো অনুশাসনের কাছে আত্মসম এতক্ষণ এলে? আমি অপেক্ষা করে বসে আছি। তোমার ঘুমিয়ে পড়া উচিত ছিল। তোমার কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? কেমন ভূমিকম্পের পর একটা ধ্বংস মহাদেশের মতো তছনছ, আমাকে ধ্বংসস্তূপের মতো লাগছে। ওয়াহিদ, বোধ হয় তাই নার্গিস। আমি একটা ভগ্ন স্তূপ, কিন্তু কিন্তু আমি আজ মুক্ত। আমি নতুনের জন্য খুলে দিয়েছি দুয়ার। সেই দুয়ার দিয়ে ঢুকবে তেজি দুরন্ত ঘোড়ার মতো নতুন হাওয়া, আর আমি সেই হাওয়ার মুখে উড়ে যাব পুরনো বিগত কঙ্কালের মতো, কঙ্কালের মতো। ওয়াহিদ, ওয়াহিদ, পাগলের মতো হাসছো কেন? সত্যি নার্গিস, তুমি যদি আমাকে সত্যি সত্যি পাগল ভাবতে পারতে, হেকোদার খ্যাতির মধ্যাহ্ন আকাশের জ্বলন্ত সূর্যের মতো স্থপতি, এই মহাস্থপতি, আমি যদি সত্যি সত্যি পাগল হয়ে যেতে পারতাম, যদি এই মুহূর্তে আমার মাথার ভেতর ইলেকট্রিক তারের মতো নার্ভগুলো ছিঁড়ে আগুন ধরে যেত, তাহলে বোধহয় আমি বেঁচে যেতাম। ওয়াহিদ, ও ঘরে চলো। ও ঘর, ও ঘর, আর এ ঘর বলে আর কোনো ঘর নেই নার্গিস। আমার জন্য কোনো বাড়ির ভেতরে আর কোনো বাড়ি নেই। কি আশ্চর্য, তাই না নার্গিস? অথচ এই শহরের সবচেয়ে সুন্দর
আর সবচেয়ে মনোরম বাড়িগুলোর প্রত্যেকটি ইঁটে পাথরে বালুকণায় আমার হাতের চিহ্ন রয়েছে। প্যাটার্নের ভেতর মিশে আছে আমারই উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু কিন্তু ওদের ভেতর কোথাও বাড়ি নেই। ওয়াহিদ, শফিকের ব্যাপারটাকে তুমি ভুল ভাবে নিচ্ছ। কেন বুঝছো না, পৃথিবী কোথাও থেমে যায় না। শফিকের মতো নতুনেরা এসে সময়টাকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে। আর ওয়াহিদের মতো পুরোনারা যাবে মুছে, যাবে ঝরে, গলে পচে, আর কিছুই থাকবে না। না, নার্গিস, তুমি বুঝতে চেষ্টা করো, আমাকে বুঝতে চেষ্টা করো প্লিজ। তুমি তুমি তোমার দুটি সন্তান হারিয়েছো কোল ভরা বাড়ি। আমাদের ছেলে দুটির মৃত্যুর সাথে সাথে তোমার জীবনেও মরে গিয়েছিল ঘর বাড়ি, আশা বাসনা আর বেঁচে থাকার স্বপ্ন। আর আর আমি কি করেছিলাম জানো? আমার খা শূন্য বুকে ভরে নিয়েছিলাম বাড়ি, স্থাপত্য, আমার শিল্প। মাটির ভেতর থেকে ইটের গাঁথনি নিয়ে মানুষের বাড়িগুলো যখন মাথা তুলতো, ভাবতাম আমার ছেলেদেরই হারানো মুখ। পাগলের মতো আমি যখন এক একটা নতুন বাড়ি পরিকল্পনা করে দিতাম, মনে হতো আমি যেন আমার সন্তানদের নির্মাণ করছি। এক ধরনের মর্মান্তিক সুখ, ভয়ানক ভালোবাসা আমার ভাগ্যে তাই ছিল নার্গিস। আমরা আবার সুখী হতে পারি ওয়াহিদ। না, অসম্ভব। সুখ তুমি চাও না? চাই না। না, আমিও চাই না। ওয়াহিদ, আমাদের তবু আমাদের বেঁচে থাকতে হচ্ছে। আমাদের পুরনো বাড়িটা ধসে যাওয়ার পর তোমার জন্য সম্পূর্ণ নতুন করে গড়েছিলাম আর একটা বাড়ি, বলতে পারো আর একটা পৃথিবী। কিন্তু কিন্তু তুমি তো সে বাড়িতে উঠে যেতে রাজি হওনি। সেজন্যই তুমি আমার উপর রাগ করেছো? না, না না না, কারণ আমি জানতাম তোমার কাছে ও বাড়ি অন্তঃসারহীন, শূন্য। চলো আজই আমরা ও বাড়িতে উঠে যাই। না না, আমার কাছেও আজ তা অর্থহীন। এরা বিকেলের দিকে চলে গেছে। হ্যাঁ, যাবেই তো। ও যে আমার শিল্পের মধ্যে নিজেকে ছড়িয়ে রেখেছিল। আমি শিল্প হারিয়েছি, এখন তো ও যাবেই। শফিকও এসেছিল। কে শফিক? কেন? ওর ধাক্কায় কত নিচে পড়ে গেছে তাই দেখতে এসেছিল। খ্যাতির শিকড় থেকে ঠিকরে আমি গড়িয়ে পড়ছি, তাই না? তা তো আসবেই নার্গিস, তা তো আসবেই। ওরা ঝাঁকে ঝাঁকে দল বেঁধে আসবে আর বিদ্রুপের কালো বাঁকা চোখ দিয়ে আমাকে বিঁধবে। ওরা আমাকে শকুনের মতো তীক্ষ্ণ চঞ্চুতে ছিন্ন ভিন্ন করে ফেলবে। না না না, ওরা তোমাকে মান্য করবে, শ্রদ্ধা করবে, কারণ তুমি ওদের অনেক কিছু শিখিয়েছো। না না না, শিল্প কাউকে ক্ষমা করে না নার্গিস, কাউকে ক্ষমা করে না। আর আমি যে নতুনের সম্ভাবনাকে প্রতিরোধ করতে চেয়েছিলাম, যে শীর্ষে আমি আরোহণ করেছিলাম, চোখের লবণ, বুকের রক্ত আর তোমার জীবনের সমূহ শান্তিকে দিনের পর দিন জর্জরিত করে চেয়েছিলাম সেই চূড়াকে একান্ত আপনার করে নিতে। আর তার ক্ষমা নেই নার্গিস। আমি আজ পতিত। নার্গিস চলো আমরা চলে যাই। কোথায়? যে কোনো দিকে, যে কোনো নদী বা সমুদ্রের পাড়ে আমরা গিয়ে বাস করব একটা সবুজ পাহাড়ে। দেখব সূর্যোদয়, দিনের শেষে পাহাড়েই সূর্যাস্তের রং চোখে মুখে নিয়ে ফিরবো আমরা। আমাদের মাথার ওপর থাকবে নীল আকাশ, খুব হালকা হাওয়া। চলো নার্গিস, চলো আমরা যাই। ওয়াহেদ, শেষ পর্যন্ত পালাবে? কিন্তু কোথায় পালাবে তুমি? কার কাছ থেকে পালাতে চাইছো তুমি? নিজের কাছ থেকে নিজে কি কখনো পালানো যায়? না, আমি পালাচ্ছি কোথায়? আমি যে গড়িয়ে পড়ছি। তুমি বুঝতে পারছো না নার্গিস? আমি অনেক উঁচু একটা পর্বতের উপর থেকে পড়ে যাচ্ছি। ওই ক্রুদ্ধ, জটিল আর হিংস্র সেই পর্বতের ভয়াল শানুদেশ আমাকে টানছে। কোটি কোটি বছরের বরফ জমে থাকা ঠান্ডা সেই তলদেশ আমাকে লুফে নেবে, তারপর আবার ছুড়ে দেবে আরো বিভৎস, অনেক নিচে। আমি পড়ে যাচ্ছি নার্গিস, আমি পড়ে যাচ্ছি। এতক্ষণ আকাশ বাসুর নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এনায়েত জহিরুল হক, নার্গিস
নাজমা হোসেন, জিনাত তাহেরা দিল আফরোজ, ইরা লুবনা জাহান, ডাক্তার SA আবুল হায়াত, শফিক আসাদুজ্জামান নূর এবং ওয়াহিদের ভূমিকায় অভিনয় করেছেন খান আতাউর রহমান। শব্দগ্রহণে সিরাজুল হক, সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল মালেক খান।